আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে লেবাননের হিজবুল্লাহর সিরিজ হামলা আরও গতি পেয়েছে। তেল আবিবের পাশে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলিদের ঘুম হারাম করেছেন ইয়েমেনের হুথি যোদ্ধারা। এর মধ্যে সপ্তাহের ব্যবধানে তৃতীয় মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছেন তারা। ইসরায়েলের প্রাণকেন্দ্রে আবার হামলা চালিয়েছেন ইরাকি যোদ্ধারা। একদিকে ইসরায়েলি জনগণ ও বিরোধী নেতারা যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে সম্প্রসারিত যুদ্ধের লক্ষ্য ঘোষণা করছেন নেতানিয়াহু। প্রেস টিভির খবরে বলা হয়, ইসরায়েলের গভীর অভ্যন্তরে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করায় ইয়েমেনের হুথি আনসার আল্লাহ আন্দোলনকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তিনি বলেছেন, ওই ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিব সরকারের কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। আনসার আল্লাহ প্রধান আব্দুল মালিক আল হুথির কাছে পাঠানো এক বার্তায় সিনওয়ার বলেন, আমরা ইসরায়েলি আগ্রাসন রুখে দেওয়ার ক্ষেত্রে আনসার আল্লাহকে তার আন্তরিকতা, সমৃদ্ধ আবেগ এবং দৃঢ় ইচ্ছাশক্তির জন্য ধন্যবাদ জানাই। সিনওয়ার বলেন, ইয়েমেনি বাহিনীর অভিযান ইসরায়েলের গভীর অভ্যন্তরে শত্রুর অবস্থানে আঘাত এনেছে এবং এই আঘাত আল আকসা ফ্লাড অভিযানে নতুন প্রাণের সঞ্চার করেছে। হামাস নেতা বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই নজিরবিহীন অভিযান ইসরায়েল সরকারের সবগুলো প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে সক্ষম হয়েছে। হুথি সমর্থিত সশস্ত্র বাহিনী রোববার একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে জাফা এলাকায় আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে উৎক্ষেপণের পর মাত্র 11.5 মিনিটে 2040 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেল আবিবের কাছে নিক্ষিপ্ত হয়। আয়রন ডোম সহ ইসরায়েলের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রটিকে বিধ্বস্ত করতে পারেনি। এর আঘাত থেকে বাঁচতে 20 লাখের বেশি ইহুদিবাদী ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যান। ইসরায়েলের ইতিহাসে একটি ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে একসঙ্গে এত বেশি ইহুদিবাদী আর কখনো আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যাননি। এদিকে তেল আবিবের সামরিক অবস্থানে হাইপারসনিক মিসাইল নিক্ষেপের ফুটেজ প্রকাশ করেছে হুথিদের সশস্ত্র বাহিনী। সোমবার প্রকাশিত ফুটেজে দেখা যায়, যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় তার নাম প্যালেস্টাইন 2। হুথিদের মিলিটারি মিডিয়ার তথ্য অনুযায়ী এটি 2150 কিলোমিটার রেঞ্জের হাইপারসনিক মিসাইল। স্টেলথ টেকনোলজি এই মিসাইলের গতি শব্দের চেয়ে 16 গুণ বেশি। এটি আয়রন ডোম সহ বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম এমন উঁচু মানের প্রযুক্তি সম্পন্ন। সোমবার বিকেলে ইয়েমেনের আকাশসীমায় একটি মার্কিন MQ-9 ড্রোন সফলভাবে ভূপাতিত করার ফুটেজও প্রকাশ করে হুথিদের মিলিটারি মিডিয়া। এর আগে তাদের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তারা ইয়েমেনের ধামার প্রদেশের আকাশে একটি মার্কিন স্পাই ড্রোন ভূপাতিত করেছেন। এ নিয়ে গত সপ্তাহে এ ধরনের তৃতীয় এবং গত বছরের 7 অক্টোবর থেকে 10ম মার্কিন ড্রোন ভূপাতিত করলেন তারা। সারি জানান, নিজেদের তৈরি সারফেস 2 এয়ার মিসাইল ব্যবহার করে MQ-9 রিপারটিকে আঘাত করা হয়। মার্কিন তথ্য অনুযায়ী এই ধরনের একটি ড্রোনের মূল্য $35 মিলিয়ন মার্কিন। যুদ্ধ এবং নজরদারি উভয় কাজেই এটি ব্যবহৃত হয়। আনসার আল্লাহ আন্দোলনকে অস্ত্র সরবরাহ করার দাবি আরেকবার নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, নিজের সামরিক চাহিদা পূরণ করার সক্ষমতা ইয়েমেনের রয়েছে। আরাকচি সোমবার ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইয়েমেনে ইরানি অস্ত্র পাঠানোর অভিযোগ করা হলে ইয়েমেনের জনগণকে অপমান করা হয়। তিনি বলেন, ইয়েমেনের প্রয়োজনীয় সামরিক প্রযুক্তি রয়েছে এবং নিজের সমরাস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ ও শক্তিশালী করার সক্ষমতা রয়েছে দেশটির। সাক্ষাৎকারের অন্য অংশে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ইয়েমেন প্রতিরোধ অক্ষের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে গাজা উপত্যকাকে 11 মাস ধরে ইসরায়েলি গণহত্যা থেকে রক্ষা করার কাজে অসামান্য অবদান রেখে চলেছে। সাইয়েদ আরাকচি বলেন, নিজের সমরাস্ত্র তার পছন্দ অনুযায়ী ব্যবহার করছে ইয়েমেন। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাশ্চাত্যের এই দাবি উড়িয়ে দেন যে তার দেশ ইয়েমেনকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা এই ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করেছে। ক্ষমতায় আসার পর সোমবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন পেজেশকিয়ান। সেখানে তিনি বলেন, আমাদের কাছে ক্ষেপণাস্ত্র থাকলেও আমরা তা ইয়েমেনকে দিচ্ছি না। গাজা যুদ্ধের আগে ইয়েমেনের কাছে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি ছিল এবং তখনই তারা এই সমরাস্ত্র তৈরি করতেন।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে তেহরান কখনো ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না। ভারতে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছেন জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসলামের শত্রুরা সবসময় মুসলিমদের নিজস্ব পরিচয় তুলে ধরার ক্ষেত্রে কণ্ঠরোধ করছে। সোমবার ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের এক সমাবেশে বক্তব্য দেন খামেনি। পরে ওই বক্তব্যের অংশ খামেনির এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। খামেনি বলেন, মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যেসব জায়গায় মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছেন, আমরা যদি তাদের ব্যাপারে উদাসীন থাকি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিতে পারি না। অন্য একটি পোস্টে খামেনি গাজা ও ফিলিস্তিন সম্পর্কে বলেন, মুসলিম উম্মার সম্মান সমুন্নত রাখার অভীষ্ট লক্ষ্য অর্জন একমাত্র ঐক্যের মাধ্যমে অর্জন করা যেতে পারে। আজকে গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানো আমাদের জন্য ফরজ। যদি কেউ এই দায়িত্বে অবহেলা করেন তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দুর্বৃত্তরা বুদ্ধিবৃত্তিক, প্রচারণামূলক ও অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে আমাদের দেশ এবং অন্যান্য মুসলিম অঞ্চলে শিয়া সুন্নির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছে। এসব ষড়যন্ত্র মোকাবেলার উপায় হল ঐক্য। ঐক্যের বিষয়টি কৌশল নয়, বরং পবিত্র কোরআনের নীতি। এদিকে ভারতে মুসলিম নির্যাতন নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্যের নিন্দা জানিয়ে নয়াদিল্লি বলেছে, এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। আয়াতুল্লাহ আলী খামেনি এমন সময় ভারতকে মুসলিমদের শত্রুদের তালিকায় অন্তর্ভুক্ত করলেন যখন ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে বেশ কিছু মসজিদকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন কট্টর হিন্দুরা। বিবিসি বাংলা মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার কিছু হিন্দু সংগঠনের নেতাকর্মীরা রাজ্যের মান্ডি জেলায় কয়েক দশকের পুরনো একটি মসজিদের কাছে হনুমান চালিসা পাঠ করেন। তারা মসজিদটিকে অবৈধ আখ্যা দিয়ে তা ভেঙে ফেলার দাবি জানান। বিবিসি বলেছে, শনিবারও সিমলা জেলার রামপুর জেলার সুন্নি শহর ও কুল্লু জেলা সদরে প্রায় একই রকম ছবি দেখা গেছে। অনেক মসজিদের কাছে হনুমান চালিসা পাঠ করেন হিন্দু সংগঠনের সদস্যরা। খবরে বলা হয়, মান্ডিতে শুক্রবার হিন্দু সংগঠনের সদস্যরা জেল রোডে অবস্থিত মসজিদের সামনে জড়ো হন। উত্তপ্ত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৬৩ ধারা জারি করে। কট্টর হিন্দুরা চেয়েছিলেন মসজিদেই হনুমান চালিসা পাঠ করবেন, কিন্তু মসজিদের কাছে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়। এরপর সেখানে বসেই হনুমান চালিসা পাঠ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। ভারতের বিভিন্ন অঞ্চলে মসজিদকে কেন্দ্র করে হিন্দুত্ববাদীদের এমন পদক্ষেপ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কিন্তু বিজেপি সরকার লোক দেখানো তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নিলেও সংগঠনটির বিরুদ্ধে কট্টর হিন্দুত্ববাদ ছড়ানোর অভিযোগ রয়েছে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস সোমবার জানিয়েছে, পশ্চিম তীরের নাবলুস শহরের পূর্বে জামাসিন অক্ষ, মার্কেট অক্ষ ও আবু ওয়ার্দা ফার্মেসির আশপাশে শত্রু সেনাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধে অবতীর্ণ হন তাদের নাবলুস ব্রিগেডের বালাতা গ্রুপগুলোর যোদ্ধারা। তারা মার্কেট অক্ষে এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলের একটি সামরিক বুলডোজার অচল করে দেন। বুলডোজারটি শহরে ধ্বংসযজ্ঞ চালাতে ব্যবহার করছিল হানাদার বাহিনী। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, সোমবার তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে আবার সিরিজ হামলা চালিয়েছেন। এদিন সকালে তারা রকেট অস্ত্রের মাধ্যমে মেতুলায় ইসরায়েলি সেনা অবস্থানগুলোতে সরাসরি আঘাত হানেন। এরপর বিরকেত রিশায় আর্টিলারি হামলা এবং জৌরার আর্টিলারি অবস্থানে রকেট হামলা চালান তাদের যোদ্ধারা। দুটি হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। বিকেল 4:30টার দিকে রকেট অস্ত্রের মাধ্যমে মেতুলায় আবার আঘাত হানে হিজবুল্লাহ। এ সময় একই ধরনের অস্ত্রের মাধ্যমে মেতাত ব্যারাকের পাশে মোতায়েন ইসরায়েলি সেনাদলের ওপরও হামলা চালানো হয়। এরপর হিজবুল্লাহর রকেট, মেশিনগান ও কাতিউসা রকেটে আক্রান্ত হয় সামাকা, রুয়েসাত আল আলম, রামিম ও রামত নাফতালি ব্যারাক। রামিম ও নাফতালিতে কাতিউসা রকেটের ব্যারেজ ছোড়েন তারা। সন্ধ্যায় লেবানিজ যোদ্ধারা মেতুলা বসতিতে শত্রু সেনাদের ব্যবহার করা কয়েকটি ভবনে আঘাত হানেন। হামলায় বিপুল পরিমাণ আর্টিলারি শেল ব্যবহার করা হয়। একই বসতিতে ওয়ান ওয়ে ড্রোন হামলাও চালান তারা। হিজবুল্লাহর তরফে জানানো হয়, এদিন গাইডেড মিসাইলের মাধ্যমে রামিয়া সাইটে ইসরায়েলি বাহিনীর গাড়িগুলোকে সরাসরি আঘাত করেন তাদের যোদ্ধারা। মিসাইলের আঘাতে আগুন লেগে গাড়িগুলো ধ্বংস হয়ে যায়। সেখানে সেনারা এলে তাদের উপর আর্টিলারি হামলা চালানো হয়। এতে সেনাদের মধ্যে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে হিজবুল্লাহ। তাছাড়া
মেতুলা, রুয়েইসাত আল আলম, জেবদিন ও আল মালিকিয়ায় ইসরায়েলি সেনা অবস্থানগুলোতে হামলা এবং দক্ষিণ লেবাননের আল ওয়াজ্জানি এলাকায় সতর্কীকরণ লিফলেট বিতরণের কাজে নিয়োজিত একটি ইসরায়েলি ড্রোন জব্দের ফুটেজ প্রকাশ করেছে লেবাননের এই প্রতিরোধ আন্দোলন। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সোমবার জানিয়েছে তারা অধিকৃত জর্ডান ভ্যালির একটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছেন। সোমবার এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট জানায় গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়। বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে হামলার তীব্রতা আরও বাড়ানো হবে বলেও জানান তারা। আল মায়াদিনের দেওয়া তথ্য অনুযায়ী ভূমধ্য সাগর উপকূলে হাইফা শহরের ইসরায়েলি সম্পদকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। 4 সেপ্টেম্বরও তারা হাইফা বন্দরে ড্রোন হামলা চালিয়েছিলেন। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ উত্তরাঞ্চলে যুদ্ধ এড়াতে এবং গাজায় হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি নিশ্চিত করতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। লাপিদ বলেন, ইসরায়েলের প্রায় 60,000 নাগরিক প্রায় 1 বছর ধরে উত্তরাঞ্চলে তাদের বাড়িতে বসবাস করতে পারছেন না। একটি সমৃদ্ধ অঞ্চলকে ধ্বংস করে দিচ্ছে হিজবুল্লাহ। তিনি বলেন, কূটনৈতিক কার্যকলাপের জন্য আমরা সরকারকে প্রচুর সময় দিয়েছি। এখন আমরা এমন একটি গুরুতর যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি যা ইসরায়েলের বিশাল অংশকে হুমকির মুখে ফেলবে। লাপিদ জোর দিয়ে বলেন, এই যুদ্ধ এড়াতে যিনি যেভাবে পারেন সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তার এগিয়ে আসা উচিত, কারণ সময় যত যাচ্ছে হামাসের টানেলে বন্দী ইসরায়েলিদের সময় তত ফুরিয়ে আসছে। তিনি অবিলম্বে বন্দী বিনিময় চুক্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। আল জাজিরা জানিয়েছে সোমবার ইসরায়েলি বোমা হামলায় গাজা জুড়ে অন্তত 35 ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত যুদ্ধের লক্ষ্য ঘোষণা করেছেন। এর আগে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, গাজায় এভাবে গণহত্যা চালালে ইসরায়েল বিশ্ব দরবারে পারিয়া বা অচ্যুত জাতিতে পরিণত হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 41,226 ফিলিস্তিনি নিহত হন, যাদের 70% শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।